আজকে সকালেই একটি শ্রী অরবিন্দের চিন্তাকণা ও সূত্রমালা থেকে একটি পোস্ট করা হয়েছে এবং তারপরেই এটাকে ব্যাখ্যা করার জন্য আমাকে বলা হয়েছে এবং সেই প্রয়োজনেই আজকের একটা স্বল্প পরিসরের মধ্যে বিষয়টির প্রাসঙ্গিকতা এবং তার তাৎপর্য এবং ব্যাখ্যা। শ্রী অরবিন্দ যেখানে বলছেন পরার্থপরতা, কর্তব্য, পরিবার, দেশ, মানব জাতি সব হলো অন্তরাত্মার কারাগার। যদি তারা অন্তরাত্মার যন্ত্র বা করণ না হয়ে উঠতে পারে। স্বভাবতই সাধারণ মানুষের একটা বিরাট প্রশ্ন উঠতে পারে, সে কি কথা? পরার্থপরতা মানে পরের উপকার করা, কর্তব্য, সংসারের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, সম্প্রদায়ের প্রতি কর্তব্য, পরিবারের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য এবং সামগ্রিকভাবে মানব জাতির প্রতি কর্তব্য সব অন্তরাত্মার কারাগার হয়ে উঠতে পারে। কখন উঠতে পারে? যদি তারা অন্তরাত্মার যন্ত্র বা করণ না হয়ে উঠতে পারে, অর্থাৎ অন্তরাত্মার যন্ত্র যদি না হয়ে উঠতে পারে এই কাজগুলো। দেখুন, শ্রী অরবিন্দ এই পৃথিবীতে মূল সমস্যাগুলোকে উদ্ঘাটন করেছেন এবং তার সমাধান দিয়েছেন বিস্তৃতভাবে তার সমগ্র দর্শনের মধ্যে, সাহিত্যের মধ্যে, তার শিক্ষার মধ্যে। কেন আমরা ভাবি যে এইগুলো নিয়ে তো জীবন, পরার্থপরতা, কর্তব্য, পরিবার, দেশ, মানব জাতি, এগুলোর প্রতি দায়বদ্ধতাই তো আমাদের মূল লক্ষ্য, দায় দায়িত্ব। কথাটা বুঝতে হলে একটু ফিরতে হবে। দেখুন, মানুষ যে পৃথিবীতে এসেছে, সবচেয়ে শেষে পৃথিবীতে এসেছে। মানুষের আগে বিপুল সৃষ্টি হয়েছে, গাছপালা, নদ নদী, পশু পাখি, জীব জন্তু। মানুষই হচ্ছে শেষ পর্যায়ের এখনো পর্যন্ত সৃষ্টির পরেও আছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এই মানুষ কিন্তু, আগেও একাধিক আলোচনায় বলেছি, মানুষ কিন্তু প্রকৃতিতে পুরো মানুষ নয়, তার মধ্যে পশুত্ব রয়েছে। একাধিকবার আমরা বলেছি, শ্রী অরবিন্দ তাই মানুষকে বলছেন তার সমাজতত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে দি সাইকোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট গ্রন্থখানিতে অ্যানিম্যাল ম্যান, থিঙ্কিং অ্যানিম্যাল, অর্থাৎ মানুষ মানে পশু মানুষ, চিন্তাশীল পশু। অর্থাৎ আমাদের আকারে, আমাদের বুদ্ধিমত্তায়, আমাদের কৃতিতে আমরা মানুষ, কিন্তু প্রকৃতির মধ্যে আমাদের পশুত্ব রয়েছে। আমাদের মধ্যে হিংসা, দেশ, বিদ্বেষ, স্বার্থপরতা, দ্বন্দ্ব, দুর্নীতিপরায়ণতা, হিংসা এবং অত্যাচার, প্রয়োজনে নিজের দখলদারির জন্য, নিজের কামনা বাসনাকে চরিতার্থ করার জন্য, কি ব্যক্তিগতভাবে, কি সমাজগতভাবে, কি রাষ্ট্রগতভাবে, এই জিনিস কিন্তু এর সামগ্রিক ভয়াবহ রূপ আমরা প্রত্যক্ষ করছি সেই কোন অনাদিকাল থেকে। কত ধর্ম এসেছে, কত দর্শন এসেছে, কত মহাত্মারা এসেছে, কত অবতার কল্প পুরুষরা এসেছে, কিন্তু এই ব্যক্তিগত স্তরে, গোষ্ঠীগত স্তরে, সমাজগত স্তরে, রাষ্ট্রগত স্তরে, আন্তর্জাতিক স্তরে কিন্তু আজকে ভয়াবহ সর্বোচ্চ যে বিপদ, সংঘাত, দুর্নীতি, হিংসা, হত্যা, লুণ্ঠন, পারস্পরিক অবিশ্বাস, এ কিন্তু দূর হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই চলতে থাকবে, রাষ্ট্র আসবে, শাসন ব্যবস্থা বদলাবে, সংবিধান বদলাবে, আইন বদলাবে,
সমাধান সূত্রের অভাবে রবে, যুদ্ধ আজ দেশগুলির মধ্যে সাময়িক শান্তি আসবে, আবার সেই পৃথিবী তো এই ভুলে ভরা। পৃথিবী তো আজ পর্যন্ত মানুষের কাঙ্ক্ষিত মহামানবেরা, অবতার পুরুষরা যা দেখেছেন, স্বপ্ন দেখেছেন, তার কোথাও কি বাহ্যত লক্ষণ আছে? কোথাও কোথাও খুব ছোট আকারে ব্যক্তি ব্যতিক্রম ছাড়া সামগ্রিকভাবে পৃথিবী। শ্রী অরবিন্দ তাই বলছেন যে আমরা পরার্থপরতা কাকে বলি, কর্তব্য কাকে বলি, পরিবার কাকে বলি, দেশ কাকে বলি, মানব জাতি কাকে, এই যা কিছু বললাম, পরার্থপরতা, কর্তব্য, পরিবার, দেশ, মানব জাতি, এই সবই তো মানুষকে নিয়ে। মানুষ, আর সেই মানুষ প্রকৃতিতে পশু আর মানুষের সহাবস্থান, চিন্তাশীল পশু। তিনি বিজ্ঞানী হতে পারেন, তিনি দার্শনিক হতে পারেন, তিনি শিল্পী হতে পারেন, তিনি ভাস্কর হতে পারেন, তিনি সঙ্গীতজ্ঞ হতে পারেন, সমাজসেবক হতে পারেন, রাষ্ট্রনায়ক হতে পারেন। প্রকৃতির মধ্যে সেই এই বৈপরত্য বহন করছে। এই জন্য শ্রী অরবিন্দ সম্পর্কে একজন মনীষা বলেছেন, ম্যান ইজ এ কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সোনালিটি, পরস্পর বিরোধী ব্যক্তিত্বের সমাহার। একটা মানুষ আদর্শের কথা বলে, মহত্বের কথা বলে, সাধনার কথা বলে, নীতি উপদেশের কথা বলে, কিন্তু সেই মানুষের মধ্যে, ব্যক্তিগত জীবনের মধ্যে পরস্পর বিরোধিতা রয়েছে। প্রয়োজনে সে মিথ্যা কথা বলে, প্রয়োজনে সে তার উপর নির্ভরশীল সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কুলি মজুর শ্রমজীবী শ্রেণীকে প্রয়োজনে সে তার সাথে বার্গেনিং করে, তাকে ঠকায়, প্রয়োজনে সে তার প্রমোশনের জন্য চাকরিতে সে অন্যায় কখনো পথ অবলম্বন করে, সে জনপ্রিয়তার লোভে সে সত্যকে একটা মিথ্যার রূপ দেয়, মিথ্যাকে আবার সত্যের রূপ দেয়, সেটা সব সত্য। এই জন্য বলছেন আগে এই পরার্থপরতা, কর্তব্য, পরিবার, দেশ, মানবজাতি সবই যখন মানুষকে নিয়ে, আগে মানুষের বদল হওয়া দরকার। তুমি কোন পরার্থপরতা করছো? যে 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 জনসমষ্টি এখনো প্রকৃত মানুষ হয়ে ওঠেনি, তুমি তার একটা কোনো প্রয়োজনে তুমি তাকে হেল্প করছো, অন্যায় কিছু না, কিন্তু সেই হেল্পটা, সেই সাহায্যটা মানুষের থেকে যে প্রকৃত মানুষ হয়ে ওঠা, একটা ঊর্ধ্বতর মানুষত্বর চেতনার আদলে, তার প্রভাবে, তার অনুশীলনে প্রকৃত মানুষ এবং মানুষতিরিক্ত কিছু হয়ে ওঠা, সেইটার অনুশীলন যদি না হয়, এবং সেই মানব জাতি, সেই গোষ্ঠী, সেই সম্প্রদায়ের পরার্থপরতা উপকার করা মানে তো যে অবস্থায় তারা আছে, সে আছে, সেটাকেই সমর্থন করা একরকম। তার প্রতিষেধক, তার নিরাময় কোথায়, প্রকৃত জীবনের উত্তরণের, সেটা না করে তুমি তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, তাকে ইন্ধন দিয়ে যাচ্ছ, তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি তাকে সাপোর্ট দাও, তুমি তোমার প্রয়োজনে সাহায্য করো, তার অস্তিত্বে টিকে থাকার সংকট যখন আসছে। কিন্তু এই টিকে থাকাটা তো পশুর মতো টিকে থাকা নয়। আজকে সমাজে কি দেখছি? সুতরাং তার সাথে সাথে আসল জিনিসটা, সেইটার যদি করণ না হয়ে ওঠে, অর্থাৎ অন্তরাত্মার যন্ত্র, অন্তরাত্মা মানে জবাং মনুষ্যগোচর সত্তা, এই সমস্ত কিছু বিশ্ব সৃষ্টি করেছে, সৃষ্টি লক্ষ লক্ষ বছর ধরে এই সৃষ্টির বিবর্তনের ধারায় আমাদেরকে আনা হয়েছে, আমরা এসেছি। এক অনামা, অজানা, অবাং মনুষ্যগোচর সত্তা সে কাজ করে চলেছে। তাকে কোনো যুক্তি দিয়ে বোঝা যায় না, ধরা যায় না, দেখা যায় না, কিন্তু বোঝা যায় কে যেন এক কাজ করে চলেছে নিরন্তর। বিজ্ঞানও সেই জায়গায় এসেছে। উপনিষদ, বেদের ঋষিরা যা বলেছেন, সাম্প্রতিক পদার্থবিদ্যার গবেষকরাও সেই কথা বলছেন। তারা এমন একটা জায়গায় পৌঁছেছে, সৃষ্টি রহস্যের এমন একটা জায়গায়, সেটা বুদ্ধি দিয়ে ধরা যায় না, কিন্তু বোঝা যাচ্ছে যে বুদ্ধির অতীত এমন একটা চেতনা, এমন একটা সত্তা, সে সমস্ত কিছু সৃষ্টির মূলে। দ্য থিওরি অফ এভরিথিং, সেই অন্তরাত্মা মানে হচ্ছে সেই দিব্য চেতনা, সে অবঙ্গ চেতনা, সে সমস্ত কিছুর মধ্যে অনুষ্ঠিত হয়েছে, সেই বিকাশ ঘটিয়েছে, সেই সৃষ্টি করেছে, সেই আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে এসে তার একটা ডিস্টর্শন, মানে আমরা প্রকৃতভাবে আমাদের স্বধর্মে নেই। আমরা গত ক্লাসের আমি একটা আলোচনাতেও বলেছি,
গাছপালা পশু পক্ষী তার নিজের প্রকৃতিতে আপনাতে আপনি পূর্ণ, সে তার প্রকৃতির বাইরে সে আচরণ করে না কখনো। নির্ভর করা যায় যে গোলাপ কিরমভাবে ফুটবে, একটা বিড়াল কিরম আচরণ করবে, একটা সিংহ কীভাবে তার প্রকৃতি আমরা জানি, এবং তার বাইরে সে যেতে পারবে না, তার নিচেও নামতে পারবে না, উপরেও নামতে পারবে না। কিন্তু আমাদের নিয়ে বিশ্বাসযোগ্যতা নেই। একটা মানুষ আপাত দৃষ্টিতে খুব পণ্ডিত, খুব নীতি কথা বলে, কিন্তু কি সাংঘাতিক ভিতরে ভিতরে স্বার্থপর বা কি আমরা জানি না। সেই জন্য মানুষের পারস্পরিক বিশ্বাসযোগ্যতা সামগ্রিক অর্থে একটা তলানিতে এসেছে। রাজনৈতিক দল অপর রাজনৈতিক দলকে বিশ্বাস করাটা সংঘাত, সর্বত্র প্রতিযোগিতা, এবং প্রতিযোগিতায় তীব্র হত্যালীলা, হিংসা, জিঘাংসা। কারণ এ হচ্ছে নিম্ন প্রকৃতি। যে নিম্ন প্রকৃতি, ওই চেতনারই একটা নিম্নের দিক। একটা কয়েনের, একটা মুদ্রার যেমন উপর দিক থাকে আর নিচের দিক থাকে, এটা চেতনার নিচের দিক, অর্থাৎ চেতনার নিম্নগামী স্তরে এগুলো আমাদের মধ্যে প্রকাশিত হচ্ছে। আমরা তার দ্বারা চালিত হচ্ছি, তার প্রভাবে প্রভাবিত, এবং সেইগুলোকেই আমরা আহরণ করছি, এবং সেই চেতনার আলোকে আমরা এই সমস্ত কিছু সৃষ্টি গড়ে তুলেছি। তাই আমাদের মধ্যে এত সংঘাত। আমাদের মধ্যে সেই কয়েনের ঊর্ধ্বের দিকটা, অর্থাৎ চেতনার অন্তরাত্মার যে প্রকৃত স্বরূপ, যার মধ্যে রয়েছে সৌষম্য, ছন্দ, প্রগতি, শান্তি, সংহতি, সহমর্মিতা, কম্প্যাশন, আনকন্ডিশনাল লাভ, দি কোয়ালিটি অফ দি সোল, অন্তরাত্মা, সেইটাকে যদি জাগ্রত করতে না পারি, মানুষের মধ্যে যদি উদ্বোধন নয়, তাহলে মানুষ কি পণ্ডিত, কি প্রফেসর, কি শিক্ষক, কি ডিএম, কি এসডিও, কি প্রধান, এহ বাহ্যর কোনো মূল্য নেই, কারণ তার প্রকৃতির উদ্ধায়ন্ত হয়নি। ঘর প্রকৃতি থেকে যে অক্ষর প্রকৃতির যে যাওয়া, তার যে পরিবর্তন, প্রকৃতির পরিবর্তন হয়নি, এবং সেই পরিবর্তনের রসায়নটি রয়েছে অন্তরাত্মার জাগরণের মধ্যে। যে অন্তরাত্মার কাছে দেশ, সম্প্রদায়, পক্ষপাত কিছুই নেই, সমস্ত কিছুর মধ্যে রয়েছে একটা নির্মোহতা, একটা সামগ্রিকতা, সমগ্রতার চেতনা, বিশ্বগত চেতনা, এবং তার উপরে বিশ্বাত্মক চেতনা, অন্তরাত্মার স্বধর্ম। সে অন্তরাত্মার স্বধর্মকে যদি জাগাতে না পারি, যেটাকে বলে আধ্যাত্মিক অনুশীলন, তার জন্য ভারতবর্ষ জীবনশৈলী দিয়েছে। আমরা যদি বলি ওগুলো বুঝলো কি, বলো তো, তুমি বুদ্ধিমত্তা দিয়ে, উপদেশ দিয়ে, নীতিশাস্ত্র দিয়ে সংবিধান পাল্টে কি করেছো? সামগ্রিকভাবে তোমার দ্বারা কোন রূপান্তরিত সমাজ মহাসভায়? তার বুদ্ধিবৃত্তির যে সীমাবদ্ধতা, বুদ্ধিকে চালায় সেই নিম্ন প্রকৃতি, সেই সাম্প্রদায়িক সেই মনোভাব, তার পিছনেও সেই নিম্ন প্রকৃতির খেলা। সেই নিম্ন প্রকৃতিকে জয় করার ক্ষমতাটাই রয়েছে আমাদের অন্তরাত্মার উদ্বোধন। সেই জন্যই শ্রীরাম বলছেন, পরার্থপরতা, কর্তব্য, পরিবার, দেশ, মানব জাতি অন্তরাত্মার কারাগার হয়ে যায়। অর্থাৎ তুমি এগুলো করছো, কিন্তু মানব জাতির কোনো উত্তরণ, ব্যক্তির উত্তরণ, ব্যক্তির রূপান্তর কোথাও কিছু হবে না। এই ধরবরি খারা, খারাবরি তোর, একই গরুর ঘানির বলদ মতো একই চক্রাকারে ঘুরে চলা, এবং আরও খারাপ অবস্থা তো হচ্ছে, কারণ মানুষের বুদ্ধিবৃত্তির যত উন্মেষ হচ্ছে, ততই সেই বুদ্ধিকে সে তার অপসৃষ্টির কাজে লাগাচ্ছে। যত উন্নতি হচ্ছে বুদ্ধিবৃত্তির এবং বিজ্ঞানের কলা কৌশলের, তত তাকে কাজে লাগানো হচ্ছে। আগে মানুষ যুদ্ধ করতো সামনাসামনি, রক্ত চেনা যেত, শত্রুকে আক্রমণকারীকে সামনে থেকে দেখা যেত। এখন এত সব কলা কৌশল, যন্ত্রপাতি, এত সব উপকরণ বেরিয়ে গেছে যে আমার অগোচরেই আমাকে হত্যা করে দেওয়ার কোনো অসাধ্য কাজ নয়। আমি বসে আছি এখানে, আমাকে এমনভাবে দূর থেকে আমাকে প্রযুক্তির দ্বারা আক্রমণ করা হলো যে যে কোনো মুহূর্তে আমি নিহত হতে পারি। সুতরাং মানুষের বুদ্ধিবৃত্তি এই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়েছে। আমরা শুকর চেতনায় থাকলে, শ্রীরামকৃষ্ণের কথায়, ওই যেমন আছি ভালো আছি, বহির্বিশ্বের দিকে যদি না তাকাই, তাহলে আমাদের কোনো চ্যাদ ব্যাদ নেই। গোদা বাংলায় বলে, চ্যাদ ব্যাদ না থাকার ফলে, যে বৃহত্তর জনসংখ্যার মধ্যে চ্যাদ ব্যাদ না থাকার ফলে, কোনো দায়বদ্ধতা না থাকার ফলে সমাজ এইরকম বিষে উঠেছে। আমাদের জন্য কোনো ভূমিকাই নেই।
আমরা ঘরে বসে বক্তৃতা দেব, আমরা সমালোচনা করব, টিভিতে সমালোচনা করব, ছাত্রছাত্রীদের নীতি বুঝবো, আমার নিজের সংশোধন, সংস্কার, রূপান্তর, এবং সেইটা কর্মের মধ্য দিয়ে সেটা হচ্ছে কি না, কর্মই হচ্ছে তার কোষ্ঠীপাতন, কর্মই হচ্ছে নিদর্শন। সে অন্তরাত্মার আলোকে, এবং সেই অন্তরাত্মার সাধনা হচ্ছে একটা আধ্যাত্মিক অনুশীলন। হৃদয়ের গভীরে যে জায়গাটি আছে সেইখানে চলে যেতে হবে, সেইখানে নিজেকে চিন্তামুক্ত করে, অনুধ্যান করে, তার স্পর্শ, তাকে সামনে আনা, তার প্রভাবে জীবনকে রূপান্তরিত করা। সেই জন্য বলছে অন্তরাত্মার যন্ত্র বা করণ না উঠলে এই সব কিছু আমাদের কিন্তু কারাগার হয়ে যাবে। আমরা এই এই সমস্যার থেকে বেরোতেই পারবো না, দিন গুজরান হবে। মহত্তর সৃষ্টি, মহত্তর স্বপ্ন, মহত্তর সব আয়োজন, একটা দিব্য মানব, একটা মানবৈক্য, একটা সাম্যবাদী সমাজ, শোষণহীন সমাজ, ওগুলো সব আন্নাস্কারের দিবা স্বপ্ন, ওগুলো মরীচিকা। কারণ অন্তরাত্মার উদ্বোধন হয়নি, যেটা শ্রী অরবিন্দ একবিংশ শতাব্দীতে এই সময়ে তিনি মানব জাতির চরম বুদ্ধির পরাকাষ্ঠা যখন রয়েছে, সেই সময় তিনি বিস্তৃতভাবে তিনি ব্যাখ্যা করেছেন ইতিহাসের প্রেক্ষাপটে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে, এবং নিজের জীবনে যা কিছু অর্জন করেছেন অভিজ্ঞতায়, সেগুলোকে তিনি বলেছেন ইট ইজ পসিবল। সেই অনুশীলনে যেতে হবে অন্তরাত্মার উদ্বোধনের জন্য, নাহলে সব কারাগার, থোর বড়ি খারা, খারা বড়ি থোর। এবং সেই দিকে অর্থাৎ আমি আছি আমার এক ঊর্ধ্বতর মহত্তর লক্ষ্যে পৌঁছন, তার জন্য সংসার, ধর্ম, কোনো কিছুই থাকতো, এই সবই হচ্ছে তখন অন্তরাত্মার উপকরণ হয়ে, অন্তরাত্মার আলোকে সংসার করবো, পদার্থ করতে, যাতে মানুষের ভিতরে চেতনার উদ্বোধন হয়, সেই আলোকে তাকে সাহায্য করব, তার চেতনার উদ্বোধনের জন্য সেই পরিসর সৃষ্টি করব, শিক্ষা ব্যবস্থায়, সংস্কৃতিতে, সমাজ কর্মে, শাসন ব্যবস্থার মধ্যে সেই দৃষ্টিভঙ্গি, সেই চেতনাকে দিয়ে করতে হবে, এবং মানুষকে সেই দিকে উদ্বুদ্ধ করতে হবে। রাজনৈতিক প্রোপাগান্ডা দিয়ে ক্ষমতা দখল, ও ভুল করছে আর আমি ঠিক করছি, প্রতিবাদ, ধর্ণা, অবরোধ, সব ব্যর্থ সব অস্ত্র। সেই জন্য শ্রী অরবিন্দ বলছেন যে অন্তরাত্মার যন্ত্র না উঠলে সব আসলে কারাগার। এই হচ্ছে অল্প পরিসরে ব্যাখ্যা। পড়ার সুযোগ হলে বিস্তৃতভাবে উদাহরণ দিয়ে সব বলতে পারি, দেশ কালকে আশ্রয় করে যে কী হচ্ছে, হয়ে চলেছে, এটাকে উপেক্ষা করে। নমস্কার।